অবিকল মৌচাকের মতো দেখতে অসংখ্য জালিযুক্ত মৌচাক ভাপা পিঠা শুধু 5টি উপকরণে মাত্র 10 মিনিটে। এত অল্প সময়ে ও অল্প উপকরণে এমন নরম তুলতুলে পিঠা ভাবা যায়? যারা আমার মৌচাক বিবিখানা পিঠার রেসিপিটি পছন্দ করেছিলেন, আশা করছি তাদের এই মৌচাক ভাপা পিঠার রেসিপিটিও অনেক ভালো লাগবে। এই পিঠার রেসিপিটা তো একদম পানির মতো সহজ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই পিঠাটা বানাতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। মৌচাক ভাপা পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 300 গ্রাম আটা। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার আটা আর লবণটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার 400 ml পানি ময়দায় অল্প অল্প করে অ্যাড করব আর মিক্স করতে থাকবো। আমি এখানে গমের আটা ব্যবহার করেছি, যেটা দিয়ে আমরা সাধারণত রুটি বানিয়ে খাই। আপনারা ইচ্ছে করলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ পানি একবারে ঢেলে দিলে মিশ্রণটাতে দলা পাকিয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করেছি আর মিক্স করে নিয়েছি। উইক্সের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম প্লাম্পস না থাকে আর গ্লুটেনটাও অ্যাক্টিভ হয়ে যায়। পুরো 400 ml পানি অ্যাড করে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে। আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা অল্প একটু কম বা বেশি লাগতে পারে, কারণ সব আটা ময়দার অ্যাবজর্বেশন ক্ষমতা একরকম থাকে না, তাই অনেক সময় পানির পরিমাণটা 19-20 হয়, এতে কোনো সমস্যা নেই। আমি একটি বাটিতে 70 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিতে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। এবার চিনির সাথে বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই পিঠাটা তৈরির ক্ষেত্রে চিনির সাথে এভাবে বেকিং পাউডার মিক্স করে নিলে এটার কাজ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। এবার চিনি আর বেকিং পাউডারের মিশ্রণটাকে ব্যাটারে অ্যাড করে উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে না যায়। চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এবার দিয়ে দিলাম একটি ডিম। এবার ডিমটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যারা ডিম খান না, ডিমটাকে টোটালি স্কিপ করতে পারবেন। আমি এখানে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য ডিমটা ব্যবহার করেছি। আমি এই সবগুলো উপকরণের কাপের মাপ ভিডিও স্ক্রিনে লিখে দিয়েছি। আমি মুখে গ্রামের মাপ বলেছি আর ভিডিওতে কাপের মাপ লিখে দিয়েছি, যেন আপনারা যে যেটাই প্রেফার করেন না কেন আপনারা সেটা ব্যবহার করেই বানিয়ে নিতে পারেন। এবার 20 ml পানিতে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটাকে পিঠার ব্যাটারে অ্যাড করে দিব। এবার বেকিং সোডার সলিউশনটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল মৌচাক ভাপা পিঠার ব্যাটার। দেখলেন তো, হাতের কাছে থাকা মাত্র 5টি উপকরণেই তৈরি করে নিলাম এত আকর্ষণীয় একটা পিঠার ব্যাটার। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব উপকরণ অ্যাড করার পর অ্যাট লাস্ট পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এবার এই পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। এবার এই ব্যাটারটা মৌচাক ভাপা পিঠা তৈরি করার জন্য একদম রেডি। মৌচাক ভাপা পিঠা বানানোর জন্য আমি একটি পিঠার প্যান নিয়ে নিয়েছি। আমি পিঠার প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার 1 চামচ পিঠার ব্যাটার প্যানে দিয়ে দিলাম। চামচ দিয়ে ব্যাটারটাকে একটু উপর পর্যন্ত ছড়িয়ে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো খাঁচে 1 চামচ করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে পিঠার ব্যাটারটাকে একটু উপরে ছড়িয়ে দিচ্ছি। এই সময় পিঠাগুলোকে ঢাকা যাবে না বা চুলার ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়া যাবে না। যেহেতু চুলার বার্নারের মাঝখানের অংশে ফ্লেমটা একটু বেশি থাকে, তাই মাঝখানের পিঠাটা আগেই হয়ে গিয়েছে। তাই আমি মাঝখানের পিঠাটাকে তুলে মাঝখানে আরেকটি পিঠার ব্যাটার দিয়ে দিলাম। যখন পিঠার উপরে জালি খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে যাবে, তখন পিঠাটাকে ঢেকে দিব 2 মিনিটের মতো। এই 2 মিনিটে উপর থেকে যে হালকা ভিজা অংশটা আছে সেটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে আরেকটি পিঠার ব্যাচ তৈরি করে দেখাচ্ছি। পিঠাগুলো তৈরি করার সময় চুলার আঁচটাকে একটু মেনটেন করতে হবে। যদি চুলার আঁচটাকে অতিরিক্ত কমিয়ে রাখেন তাহলে জালিগুলো ক্রিয়েট হবে না, আর যদি অতিরিক্ত বাড়িয়ে রাখেন তাহলে পিঠাটা জালি ক্রিয়েট হওয়ার আগেই জমে যাবে। আমি একটি নাইফের সাহায্যে পিঠার সাইডের অংশটাকে হালকা ছাড়িয়ে তারপর পিঠাটাকে ডিমোল্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ইজিলি পিঠাটা সাইড ছেড়ে দিয়েছে, একদমই ভেঙে যাচ্ছে না। যেই সাইডের অংশটাকে আমি উপর পর্যন্ত উঠিয়ে দিয়েছি সেই অংশটা খুবই বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে। যেহেতু আমি পিঠাগুলো তৈরি করার জন্য একটি ননস্টিক পিঠা প্যানের ব্যবহার করেছি, তাই আমি এখানে কোনো রকম তেল, বাটার বা ঘি ব্রাশ করিনি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদমই লেগে যায়নি, খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাচ্ছে। আপনার ইচ্ছে করলে আপনাদের প্যানে হালকা অয়েল বা ঘি ব্রাশ করে নিতে পারেন। আর আমি এই মৌচাক ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য পিঠা প্যান ব্যবহার করেছি, তাই আপনাদেরও পিঠা প্যানই ব্যবহার করতে হবে, বা এই পিঠাগুলো পিঠা প্যান ছাড়া হবে না এমন কোনো কথা নেই।
আপনারা চিতই পিঠার খোলাতে বা অন্যান্য প্যানেও এই পিঠাটাকে তৈরি করে নিতে পারবেন। শেপটা একটু ভিন্ন হবে, কিন্তু পিঠাটা একদম পারফেক্টই হবে। আমি প্যানের গায়ে পাতলা করে যে পিঠার ব্যাটারটা লাগিয়ে দিয়েছিলাম, এটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গিয়েছে। আর মাঝখানের পিঠাটা একদম নরম তুলতুলে সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। বুঝতেই তো পারছেন, ক্রিস্পি আউটার লেয়ারের সাথে নরম তুলতুলে স্পঞ্জি পিঠা। আমি একটি পিঠার উপর অল্প গুড়ের সস দিয়ে দিয়েছি, এতে এই পিঠাগুলো খেতে আরও অসম্ভব মজাদার লাগবে। এবার আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে চারিদিক থেকে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আর পিঠাটা মাঝখান থেকে এতটা বেশি জালিদার হয়েছে যেটা বলে বোঝানোর মতো না। আপনারা ইচ্ছে করলে এই পিঠাগুলোকে এমনিতে খেতে পারেন, আবার খেজুরের রস দিয়েও খেতে পারবেন, তাহলে তো খেতে অমৃত লাগবে। আমার আজকের এই মৌচাক ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।